আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সারা বাংলা লিগ্যাল চেম্বার্সের চতুর্থ সিজনের 5th এপিসোড পাওয়ার্ড বাই সেপনিলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চতুর্থ সিজনের 5th এপিসোডে আমরা আজকে কথা বলবো ইউকে ইমিগ্রেশন আইন এই বিষয়ে। সাথে দর্শকদের জন্য থাকবে আইন বিষয়ক কুইজের উত্তর দিয়ে সেপনিলের সৌজন্যে আপনি জিতে নিতে পারেন গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন সঞ্জিদা আফরিন, ব্যারিস্টার অ্যাট ল, ইমিগ্রেশন লয়ার, বার্নস হেরাল্ড অ্যান্ড ডায়ার সলিসিটরস ইউকে। সঞ্জিদা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সম্মানিত আলোচক হিসেবে আরো উপস্থিত রয়েছেন সিমরান দীপনারায়ণ, সলিসিটর, সিনিয়র কেস ওয়ার্কার, ইমিগ্রেশন অ্যাসাইলাম অ্যাক্রিডিটেশন স্কিম Level 2 Supervisor. Simran, welcome to our show. And thank you, both of you, for joining our show today. Now, as we are going to talk about the UK immigration law, first of all, I would like to ask Sanjida about different scopes. What are the scopes are there for the Bangladeshi people to go to UK, and if you can discuss especially for the students first, and then definitely I'll go to Simran and she will talk about the skilled migration. ধন্যবাদ ইফাত আপু আপনার প্রশ্নের জন্য। আমরা সবাই জানি যে ইউকেতে আসার জন্য স্টুডেন্ট ভিসাটা হচ্ছে সবচাইতে সহজ উপায়। তারপরেও অন্যান্য আরো অনেক রুট আছে, বাট এগুলোতে আমরা না গিয়ে আমরা স্টুডেন্ট ভিসাটা যদি আমরা সহজভাবে তুলে ধরি তাহলে এটা আমাদের দর্শকের জন্য বুঝতে সুবিধা হবে। সো স্টুডেন্ট ভিসার জন্য আমাদের সাধারণত ইউনিভার্সিটি থেকে অথবা যে ইনস্টিটিউশনে আমরা পড়তে যাব সেটার জন্য আমাদের একটা ক্যাশ লেটার লাগবে, এবং আপনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কমপ্লাই করতে হবে। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ইন এ সেন্স আপনাকে টিউশন ফিস এবং যে লিভিং কস্টটা, সেই লিভিং কস্টের জন্য এবং টিউশন ফিজের জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে। সো সেই মিনিমাম রিকোয়ারমেন্টসের ফিসটা এবং টাকাটা আপনার অ্যাকাউন্টে ভিসা সাবমিট করার আগে আপনাকে 28 ডেজ পর্যন্ত এটা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, এবং এটা অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে রাখতে হবে। তারপরে হচ্ছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা আপনাকে থাকতে হবে। তো এখানে আমরা যেটা বলি যে মিনিমাম আপনাকে 6 পয়েন্টস থাকতে হবে IELTS এ, এবং এই 6 পয়েন্টটা কিন্তু আপনাকে অল ব্যান্ড, 4টা যে ব্যান্ড আছে ওই 4টা ব্যান্ডে আপনাকে 6 পয়েন্টস রাখতে হবে। তাহলে আপনি গিয়ে হচ্ছেন একটা ডিসেন্ট ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন পাবেন, এবং যে কোনো ইনস্টিটিউশন আপনাকে নিতে আগ্রহী হবে। হ্যাঁ, এই 3টা রিকোয়ারমেন্ট যদি আপনার থাকে, ফার্স্টে হচ্ছে যে আপনার ইংলিশ রিকোয়ারমেন্টটা থাকতে হবে মিনিমাম 6, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা। তারপরে হচ্ছে যে আপনার ফাইন্যান্সের ব্যাপার, ফাইন্যান্সের যে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা, এটা এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম হয়ে থাকে। তারপরে আপনি কোন পার্টস অফ ইউকেতে যাবেন, যেমন লন্ডনের জন্য আপনার মেইনটেনেন্স হচ্ছে একরকম, লন্ডনের বাইরে অন্যান্য জায়গাতে আপনি যখন যাবেন ওখানের মেইনটেনেন্স হচ্ছে আরেক রকম। তো এটা আপনাকে দেখে ওই মিনিমাম অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আর থার্ডলি হচ্ছে এগুলো সবকিছু কভার করার পরে আপনার স্পন্সর, ইউনিভার্সিটি থেকে স্পন্সরটা আপনাকে থাকতে হবে। তারপর আপনি হচ্ছেন যে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই বিষয়ে একটা সম্পূর্ণ কোয়েশ্চেন করি। অনেকেই তো আসলে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আমরা জানি যে ইউকেতে আসলে লিভিং কস্ট ইজ ভেরি হাই কম্পেয়ার্ড টু লাইক আদার কান্ট্রিজ। সো ওই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট পাওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে কিনা স্টুডেন্টদের? আচ্ছা, ডেফিনেটলি স্টুডেন্টরা যখন ইউকেতে আসে সবার একটা কিউরিওসিটি থাকে যে ওরা কি কাজ করতে পারবে কিনা। আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন এবং কিছু কলেজেস আছে,
ওদের সাথে আপনাকে চেক করতে হবে, এবং এটা হোম অফিস আপনাকে পারমিশন দিয়ে থাকে যে আপনার কোর্স চলাকালীন অবস্থায় আপনি উইকলি 20 hours. হ্যাঁ 20 ঘন্টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে কোর্স চলাকালীন অবস্থায়, এবং যখন কোর্সটা বন্ধ থাকে অফ সিজনে, তখন কিন্তু আপনি ফুল টাইম কাজের জন্য অ্যালাউড। আচ্ছা, সামার ভ্যাকেশন যখন চলে, সামার ভ্যাকেশনে হ্যাঁ। রাইট। আর আরেকটা যেটা হচ্ছে যে মানে যেটা খুবই বেনিফিশিয়াল, আপনার যদি স্পাউস থাকে, আপনি যদি আপনার স্পাউসকে মানে নিয়ে আসতে চান, তাহলে আমি বলবো যে বেনিফিটটা অনেক বেশি এখানে, কারণ স্পাউসরা আপনার আনলিমিটেড ওয়ার্ক পারমিশন পেয়ে থাকে। স্পাউসদের জন্য এখানে কোনো লিমিটেশন নেই। স্টুডেন্টদের জন্য এখানে একটা এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে স্পাউসের ক্ষেত্রে, বাট মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টরা তো অবিবাহিত অবস্থাতেই ইউকেতে যায় স্টুডেন্ট। বিবাহিত স্টুডেন্ট খুব কমই থাকে। ম্যাচিওর স্টুডেন্ট যারা, আমি বলবো যে দোজ হু আর ম্যাচিওর স্টুডেন্টস গোয়িং ফর মাস্টার্স অর পিএইচডি, ইন দেয়ার কেসেস দেখা যায় যে আপনার স্পাউস এন্ড চিলড্রেন। হোয়াট অ্যাবাউট চিলড্রেন? দে ক্যান টেক দেয়ার চিলড্রেন অ্যাজ ওয়েল, রাইট? they can take their children, they can bring their children, এবং মজার ব্যাপার হলো যে ওনারা ওদের চিলড্রেনদেরকে এনে, বাচ্চাদেরকে এনে এখানে স্কুলে দিতে পারবেন উইদাউট এনি রেস্ট্রিকশনস। হ্যাঁ, ওনারা যেখানে থাকবেন সেখানকার লোকালিটির যে স্কুল, ওই স্কুলে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারবেন। সো এখানে অনেক বেনিফিটস আছে। আমরা সাধারণত দেখে থাকি যে স্টুডেন্ট ভিসাতে গেলে হয়তো আমাদের কস্টিংটা অনেক পড়ে যাবে, বাট এটার সাথে যে রিলেটেড যে বেনিফিটস গুলো, এগুলো কিন্তু আমরা অনেকে মিস আউট করি। হ্যাঁ, তো অনেক বেনিফিট। আর আরেকটা জিনিস আমরা হয়তো এটা আমরা হয়তো জানি না, বা এটাতে হয়তো আমরা বেশি ইন্টারেস্ট শো করি না। যারা 16 বিলো 18 ইয়ার্স, ওরা কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আসতে পারবে, এবং ওদেরকে বলা হয় যে মাইনর স্টুডেন্ট। রাইট। হ্যাঁ, ওরাও কিন্তু আন্ডারগ্র্যাড, মানে আন্ডারগ্র্যাড তো না, ইউনিভার্সিটিরও আগে যদি কেউ এ লেভেলস বা ও লেভেলস, না এ লেভেলসে, এটা তো লেভেল 3 কোর্স। এ লেভেলসে যেটা, এটা হচ্ছে লেভেল 3 তে পড়ে। হ্যাঁ, তো এ লেভেলস এর জন্য যারা, ওরা কিন্তু স্টুডেন্ট ভিসাতে আসবে, ফুল স্টুডেন্ট ভিসা। আর এটা হচ্ছে যে এ লেভেলস এর নিচের যে কোর্সেস গুলো, এগুলো হচ্ছে চাইল্ড স্টুডেন্টরা কিন্তু ওই সমস্ত কোর্সেস গুলোতে আসতে পারবে, লাইক স্কুলে আসতে পারবে। এবং মজার ব্যাপার হলো যে ওরা ওদের একজন প্যারেন্টসকে নিয়ে আসতে পারবে, এবং এবং ওই প্যারেন্টস এর ওয়ার্ক পারমিশন থাকবে, ফুল টাইম ওয়ার্ক পারমিশন। হ্যাঁ, ওকে। So if I want, like if I take my minor child to UK, then I will have the time. Yes, exactly. As a carer আপনি এখানে আসতে পারবেন, বাট বাচ্চা যদি বিলো 9 ইয়ার্স হয়, তখন একজন মাদার অথবা ফাদার আসতে পারবেন। আর ওভার 9 ইয়ার্স হলে তখন একটু রিজনেবল এক্সপ্লেনেশনস দিতে হয়, বাট দিস ইজ স্টিল পসিবল। একটু রিজনেবল এক্সপ্লেনেশন দিতে হয় যে কেন প্যারেন্টস এর দরকার হবে টু লুক আফটার দ্য চাইল্ড। হ্যাঁ, বাট স্টিল দ্যাট ইজ পসিবল। বাট যখন একজন প্যারেন্টস আসে ওই বাচ্চাটার সাথে, তখন প্যারেন্টস এর কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিশন থাকে, জাস্ট লাইক স্পাউসরা যেরকম পেয়ে থাকেন। হ্যাঁ, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট আর স্পাউস, স্টুডেন্ট। That's very interesting and informative, Sanjida. Thank you so much. I was looking at Simran. She was obviously she could understand, I hope, that what we are talking about. Sanjida was talking about the student visa requirements and what are the scopes for the students if they go to UK, and what are the benefits they might have. So we are talking about that. আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। We are taking a small break, short break, and then we'll come back to you, Simran, and listen to you more about immigration. Stay with us. করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99.99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন সেপনিল হ্যান্ড ওয়াশ। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন 3 লেয়ারের সেপনিল ফেস মাস্ক।
করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99.99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন সেপনিল হ্যান্ড স্যানিটাইজার। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99.99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্ট্যান্ট স্প্রে। Welcome back. So Simran, as you know, we were discussing before the show that many Bangladeshis want to move to UK as well. They want to settle there. So if you can say to our viewers that how, the skilled people, how they can migrate, or whether they have any scopes for that. Sorry. Yeah. So there's always scope to migrate to the UK, and there's always an opportunity. The first bit of advice I'd give, though, is to get a nice, good, thick coat when you're coming over, because it's always cold. But in terms of if you are a worker or you have studied in the UK and now you want to change to because your student visas come to an end and you want to work, as long as you've secured a job with an employer who is recognized by the Home Office as being able to sponsor you, your route to staying in the UK becomes easier. So a lot of the responsibility has shifted now to the employer, in that the employer needs to be accredited. It needs to be recognized by the Home Office as being a genuine employer. And if an accredited employer gives you an offer for employment, your route to getting that visa granted is much easier, because that employer will have to give you the minimum wage for that job, or a salary that is equivalent to 25,600 and above, or a minimum hourly rate of £10, 10 pence per hour. So those are the HR stuff that the company would have had all in place before giving a certificate of sponsorship. You will find that you cannot just come into the UK doing any job. The Home Office is quite specific, and they give a prescribed list of occupation shortages. So the Home Office website would say people like scientists, biology scientists, engineers, certain types of chefs can also form part of the occupation shortage list. And that list kind of changes according to the needs of the UK. That being said, as long as it's a genuine job that no one in the UK can do, and there's no one from the EU that can do that job, if you have that particular skill set and your employer can show that you're genuinely needed, your visa should also be granted. Now, there are other requirements, just like the student visa. Do you have enough money to stay in the UK without public funds? Accommodation, and can you bring your dependents with you, your children and your wife? The answer to that is yes. If you are married, you'll have to show your marriage certificate. You'll have to show that you have a genuine relationship with your partner, and birth certificates for your children. If you're not married, but you got evidence that you are with that person for a long period of time, and that's a genuine relationship, then again, that can be count as your dependent, and you can bring them along. Most employers under Tier 2 make the transition for an overseas employee better by assisting to pay with accommodation for a few months. And they will put that in the letter to support your application. And that's very important, is to, when you're finding employment, to get a good supportive employer, someone who's going to write you a letter, someone who's going to give you all your documents about your employment contract, etc. So it's about having those things in place, because the fees for the application is quite expensive. So you want to make sure that you've got all of your documents in order before you make the application.
So there is the application fee, which can range between £625 to £1,423. Then you'll have the immigration health surcharge, which has gone up exponentially over time, and that is in the region of £624 per year. And that's And then Simran, that's the fee for the that's apart visa. from the lawyers. Yes, that's apart from the lawyer's fee. So this is only the Home Office's fee, and you can see that, you know, and this is them. You're paying this fee for them to look at an application that your lawyer has already done. So your lawyer has already looked at the law and has done everything for you, and they are simply just looking to see whether everything has been followed. So you, again, like with the other applications, you will submit your application online and then go to your visa application center, do your biometric enrollment. You'd have paid your fees, and then you'd wait for a decision. The decisions for these applications are generally a little bit shorter, but you can pay an extra £800 and you can get a decision very quickly. Those super priority applications are only available if, when you have paid for your application, we give you the option for priority. So that's in a nutshell about you coming. So eligibility is, you know, is there an approved person who's sponsoring you? Is there a minimum salary that is met? And is there actually a visa category for you to enter? So visa categories, they are specific. They have a visa category and a number, a 4-digit number before the visa category. So if someone is offering you employment, you should ask them, what is my visa category and what is the 4-digit number? So your lawyer can check whether that is a visa that's going to be successfully granted or not. And that's it in a nutshell. Okay. One more question, which is like many people wants to know that so far what you have covered, is it like the people who are already living in the UK doing their studies and after completing their studies they are applying for the work permit, or the people can from abroad can also do these kind of applications? Yes, so it's both. If you are inside the UK, if you're within in the UK, as long as you're not on a visa that is 6 months or less, so you're not on a visit visa, a health visa, a fiance visa, any visa usually which is 6 months or less, will not allow you to switch in the UK to almost any other category. If you're an intra-company transfer, let's just say you're working for a Bangladeshi company in the UK and they transfer you can apply to switch to a tier 2 worker, because if you are an intra-company transfer, you cannot, the rules do not allow you to settle. And let's just say it's your intention to settle in the UK, you will have to turn that into a tier 2, a skilled worker visa. Okay, so thank you so much. A lot of things we are definitely the viewers came to know from your talk. Now I want to call one of our viewers waiting at the backstage. Can I just call Nilufar Yasmin to join the studio? Hi Nilufar, কেমন আছেন? জি, আপনার বোধহয় একটি প্রশ্ন ছিল সঞ্জিতার কাছে। জি, আমার প্রশ্নটা হচ্ছে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য IAAS এর সর্বনিম্ন স্কোরটা কত লাগে? জি, আপনি শুনলেন দুটো ডিভাইস ইউজ করছেন, আপনি একটা ডিভাইস থেকে বের হয়ে যেতে হবে, সেজন্য একো হচ্ছে। আপনার প্রশ্নটি শোনা যায়নি। আপনি যে কোনো একটা ডিভাইস থেকে বের হয়ে যেতে হবে। জি জি, আপনার প্রশ্নটি করতে পারেন। আমার প্রশ্নটি হচ্ছে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য
একজন স্টুডেন্টের আইএলটিএস এর সর্বনিম্ন স্কোরটা কত লাগবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা বোধহয় এটা নিয়ে কথা বলছিলাম, সঞ্জিতা অলরেডি বলেই দিয়েছেন না? জি, কতটুকু অলরেডি। থাকতে হবে? থ্যাংক ইউ। সো যেটা অলরেডি বলেছি, মিনিমাম 6 স্কোর যদি থাকে আইএলটিএস এ এবং 4টা ব্যান্ডের যদি 6 করে থাকে, তাহলে এটা যে স্টুডেন্ট, ওই স্টুডেন্টকে অনেক বেনিফিট দিবে। তার অ্যাপ্লিকেশনটা তখন যে কোনো ইউনিভার্সিটি ইজিলি অ্যাকসেপ্টেড হবে। আর আচ্ছা, তো মিনিমাম মিনিমাম 6 যদি থাকে, বাট 6 হতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যান্ডে সেক্টরে 6 থাকবে। প্রত্যেকটা ব্যান্ডে যদি 6 মিনিমাম। থাকে, হ্যাঁ। আর এটা মনে হয় এখন বেড়েছে, রাইট? আমাদের সময় নাওয়ার ডেজ ইট ওয়াজ নট 6, আমার মনে হয় আরো কম ছিল। এখন এটা বোধহয় অনেক এটা কম ছিল। বাড়িয়েছে। এখন একটু 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 বাড়িয়েছে। কম্পিটিশন বেড়েছে। জি, জি, তো জি, জি। হ্যাঁ, বাট জি, জি, জি। তারপরেও আমি বলবো যে তারপরেও অনেকে হচ্ছে যে কিছু একটা ব্যান্ডে একটু কম স্কোর চলে আসে। তো এটা আন্ডার ডিসক্রিশন, এটা হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ডিসক্রিশনে ডিসক্রিপশন। দিতে হবে, হ্যাঁ। বাট যদি সবার যদি 6 থাকে, তাহলে এটা সেফ সাইডে থাকে, কোনো আচ্ছা, প্রবলেম। আমার আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ, মানে হ্যাঁ, ওই sure. স্কোরটা কি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারাই করে, মানে প্রত্যেকটা হ্যাঁ, ইউনিভার্সিটি? এটা স্কোরটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আপনার ইউনিভার্সিটি আপনাকে বলে দিবে যে আপনার স্কোরটা কত থাকতে হবে, রাইট? আর যদি কোনো স্কোর যদি আপনার একটু কম হয়ে যায়, তখন ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করা যায় যে লুক, আমার অন্যান্য ব্যান্ডস যেগুলো, ওগুলোতে আমার এই স্কোর আছে, সো অনলি ফর দিস ব্যান্ড তোমরা আমাকে কেন নিবা না, বা ইট ডাজন্ট কোয়ালিফাই মি এজ নট কম্পিটেন্ট। হ্যাঁ, তখন এটা কিন্তু বলা যায় ওদেরকে। তো এটা বলে ওদের ডিসক্রিশনটাকে এক্সারসাইজ করার জন্য রিকোয়েস্ট করা যায়, এবং মোস্ট অফ দ্য টাইম ইউনিভার্সিটিগুলো কিন্তু করে থাকে। সো আমি বলবো যে সবাই যাতে 6 ব্যান্ড যাতে তুলতে পারে সেটাতে ফোকাস করতে। আর এটার নিচে যদি আসে, তাহলে এটা ওয়ারিড না হয়ে ইউনিভার্সিটির সাথে কথা বলার জন্য, অথবা যারা ওদের ভিসাটা প্রসেস করবে ওদের সাথে কথা বললে হয়তো ওরা এই জিনিসটাকে ভালো ফ্যাসিলিটেট করে দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ নীলুফার। আর কোনো প্রশ্ন ছিল আপনার? না, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, সঞ্জিদা, আমার আরেকটা সম্পূরক কোয়েশ্চেন ছিল এই ক্ষেত্রে। সেটা হলো যে যদি কোনো স্টুডেন্ট ওখানে কি বলবো, পড়াশোনা শেষ করার পর সিমরান যেটা বলছিলেন, সে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারে সাবজেক্ট টু দ্য রিকোয়ারমেন্টস যেটা আছে বা এলিজিবিলিটি। জি, জি, হ্যাঁ, জি। তো সেই ক্ষেত্রে মনে করেন যে সে ওই রিকোয়ারমেন্টও ফুলফিল করলো, সে একজন স্পন্সরও পেলো, তো তারপরে নেক্সট স্টেপটা আসলে কি হয়? নেক্সট স্টেপটা হয় যে এবার সে ইনডিফিনিট লিভের জন্য আসলে অ্যাপ্লিকেশন করতে চায়, অন্যান্য দেশে যেটাকে পিআর এর কথা বলা হয়। জি, জি, সো জি। জি, তো এই ক্ষেত্রে আসলে কত বছর পর সেটা করতে পারে? ওয়েল, মানে একটা স্টুডেন্ট ডেফিনেটলি যখন ইউকেতে আসবে, ইনিশিয়ালি ওদের একটা ভিসা থাকবে, লিভ টু রিমেইন থাকবে। সাম স্টুডেন্টস আসে ওদের 3 ইয়ার্স ভিসা নিয়ে, লিভ টু রিমেইন নিয়ে, যারা গ্রাজুয়েশন করার জন্য আসে 3 ইয়ার্স বা তার থেকে একটু করে থাকে ডেফিনেটলি। তো ফর এক্সাম্পল আমরা 4 ইয়ার্সই ধরতে পারি। তারপর যারা মাস্টার্স করার জন্য আসে, ওরা মোটামুটি আপনার 1.5 বছরের একটা ভিসা নিয়ে আসে। তারপরে যারা পিএইচডি করতে আসে, ওরা তো একদম এট দ্য বিগিনিং এ ওদের 5 ইয়ার্স এর একটা ভিসা নিয়ে ওরা চলে আসে। এখন স্টুডেন্ট ভিসা কমপ্লিট করার পরে, অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, যদি ওরা একটা জব ম্যানেজ করতে পারে, হ্যাঁ, তখন ওদের ইনিশিয়ালি ওদেরকে আফটার, আমি কিন্তু স্টুডেন্ট ভিসার পরে যে ভিসাটা সেটার কথা আমি বলছি, হ্যাঁ। স্টুডেন্ট ভিসার পরে যদি একটা জব ওরা ম্যানেজ করতে পারে, এই জব ভিসায় যদি ওরা মিনিমাম
5 বছর থাকতে পারে, তাহলে 5 বছর পরে ওরা ওদের পিআর এর জন্য, আমরা এটা যেখানে ইনডেফিনিট লিভ টু রিমেইন বলি, আমি বিশ্বাস করি যে যদি পিআর বলি তাহলে অডিয়েন্সের জন্য বুঝতে সুবিধা হবে। 5 বছর পরে ওরা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। বাট এটা কিন্তু মানে আপনার প্রথমে যখন আপনি স্টুডেন্ট ভিসা থেকে আপনি যখন ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন, আপনি যখন স্কিলড মাইগ্রেশন ভিসায় যাবেন, ওই ভিসাতে আপনাকে ইনিশিয়ালি আপনাকে 5 বছরের জন্য ভিসা দিবে না। ওরা ইনিশিয়ালি হোম অফিস আপনাকে ইনিশিয়ালি 3 বছরের একটা ভিসা দিবে। দেওয়ার পর ওই 3 বছর পরে আবার এই ভিসাটাকে এক্সটেন্ড করতে হবে 2 বছরের জন্য। তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার পিআর এর জন্য। নাও এখানে অনেকে, এটা আমি অ্যাজ এ মানে ব্রিফলি আমি বলছি এখানে, অনেকে হয়তো একটু কনফিউজড হয়ে যায় যে 3 বছর ধরে তো আমি এই জবটা কন্টিনিউ করতে পারছি না, আমি মাইগ্রেট করে আমি সুইচ করেছি টু অ্যানাদার এমপ্লয়ার, তাহলে কি আমার ভিসা থেকে কোনো এফেক্ট আসবে কিনা? দি আনসার ইজ নো, বাট অ্যাজ লং মানে আনসার ইজ নো, কিন্তু এটা অ্যাজ লং অ্যাজ যে আপনার যে নিউ এমপ্লয়ার, সেই এমপ্লয়ার হোম অফিসের সাথে এনলিস্টেড, ওই এমপ্লয়ার এনলিস্টেড অ্যাজ লাইক অ্যাজ ইউর প্রিভিয়াস এমপ্লয়ার। হ্যাঁ, তারপর আপনার যে চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস, এই যে আপনার চেঞ্জটা, জব চেঞ্জটা, এটা আপনাকে ইনফর্ম করতে হবে হোম অফিসকে। হোয়াটএভার ইউ ডু আপনাকে ইনফর্ম করতে হবে। তখন হোম অফিস ওদের সিস্টেমের মধ্যে আপনার যে চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেসটা ওটা ওভাবে চেঞ্জ করবে। করার পরে দেন আপনি যখন নতুন এমপ্লয়ারের কাছে যাবেন, তখন আপনাকে আবার কিছু ডকুমেন্টস এনে আপনার হোম অফিসের কাছে সাবমিট করতে হবে। এবং এগুলো প্রত্যেকটা কোম্পানি, যে কোম্পানিজগুলো আছে ওদের নিজেদের লিগ্যাল অ্যাডভাইজার থাকে, অথবা যে মানে যদি লিগ্যাল অ্যাডভাইজার যদি না থাকে তাহলে ইন্ডিপেন্ডেন্ট লয়ারদের কাছেও অ্যাপ্রোচ করে এগুলো করা যায়। হ্যাঁ, লয়াররা তখন এই ডকুমেন্টসগুলো হোম অফিসের কাছে সাবমিট করে, এই চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সটা ইনফর্ম করে, এবং এই মানে নিউ কোম্পানিতে যাওয়ার পরে আপনার ভিসা কিন্তু তখন ব্রেক হবে না, ভিসা কিন্তু কন্টিনিউড থাকবে। তারপর আপনার ভিসা যে 3 ইয়ার্স যে পিরিয়ডটা দিয়েছিল, ওই 3 ইয়ার্স পরে তখন আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে 2 ইয়ার্স এক্সটেনশনের জন্য। দেন 2 ইয়ার্স পরে দেন আপনি হচ্ছে যে 5 বছর পরে আপনি পিআর এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নাও এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ, আপনি অলরেডি কিন্তু এখানে 5 বছর আপনি স্কিল মাইগ্রেশন হিসেবে রয়ে গেলেন, মানে অ্যাজ এ মানে ওয়ার্কার হিসেবে আপনি 5 বছর কমপ্লিট করলেন। প্রিভিয়াসলি আপনি হয়তো স্টুডেন্ট হিসেবে আপনি 1 বছর কমপ্লিট করেছেন, অথবা 2 ইয়ার্স কমপ্লিট করেছেন, অথবা 3 ইয়ার্স কমপ্লিট করেছেন, রাইট? সো দ্যাট উইল অলসো বি কাউন্টেড, মানে ওইগুলো কাউন্ট করে কিন্তু আপনার দেখা গেল যে আপনার 7 ইয়ার্স হয়ে গেছে, 8 ইয়ার্স হয়ে গেছে। হ্যাঁ, বাট মানে অ্যান্ড তখন এটা আপনার কিন্তু ওই যে 10 ইয়ার্সের একটা লম্বা রুট যেটা আছে, যে আমি যদি 10 ইয়ার্স পর্যন্ত ইউকেতে আমি যদি লিগালি থাকতে পারি, আফটার 10 ইয়ার্স পরে আমি অ্যাপ্লাই করতে পারবো আমার পিআর এর জন্য। তখন আপনি যদি অ্যাজ এ ওয়ার্কার হিসেবে যদি 5 ইয়ার্স থেকে যান, আপনাকে ওই 10 ইয়ার্স এর জন্য কিন্তু ওয়েট করতে হচ্ছে না, আপনি তার আগেই কিন্তু এলিজিবল হয়ে যাবেন পিআর এর জন্য। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এটাই জানতে চাচ্ছিলাম। আমাদের আসলে দর্শকদের জন্য একটা কুইজ দেওয়ার সময় হয়ে এসেছে। আমরা দুটো কুইজ আমাদের দর্শকদেরকে দেই এই অনুষ্ঠানে। আমি একটু কুইজগুলো শেয়ার করছি দর্শকদের সাথে। প্রথম কুইজটা স্ক্রিনে চলে যাচ্ছে। সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা পাবার জন্য আইএলটিএস এর সর্বনিম্ন কত নম্বর পেতে হবে? আপনারা কমেন্ট বক্সে গিয়ে প্রশ্নের উত্তরটা দিতে পারেন। এছাড়া স্ক্রলেও আমি শেয়ার করছি এই কুইজটি, এবং দ্বিতীয় কুইজটাও আমি স্ক্রিনেও শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট পাবার কত বছর পর ইনডিফিনিট লিভের জন্য আবেদন করা যাবে? আমাদের আলোচকরা এই বিষয় নিয়ে এতক্ষণ বলেছেন। সো আশা করি আপনাদের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না, ইজিলি আপনারা উত্তর দিতে পারবেন। কমেন্ট বক্সে কোয়েশ্চেনগুলো শেয়ার করা হবে। ঠিক
প্রশ্নের নিচে আপনারা সঠিক উত্তর দেবেন। সবচেয়ে প্রথম যিনি সঠিক উত্তর দেবে তার কাছে পৌঁছে যাবে সেপনিলের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99.99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন সেপনিল হ্যান্ড ওয়াশ। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন 3 লেয়ারের সেপনিল ফেস মাস্ক। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99.99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন সেপনিল হ্যান্ড স্যানিটাইজার। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99.99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্ট্যান্ট স্প্রে। So we are back. Simran, I hope you understand a little bit, like because we were talking about so far, we covered the student visa requirements, and then we talked about skill, what you mainly covered that area. Sanjita was talking about how a student can apply for work permit and how they can apply for indefinite leave or after how many years. I was wondering whether you can enlighten us and about the point, like whether there is any scope for investment, whether people can invest money there and do some business and apply for indefinite leave, or they can settle in the UK, or any kind of startup business. Is there any scope in the UK? Definitely. So there are options for you as a business to establish yourselves in the UK, and those routes can lead to settlement. Very quickly, the more you invest in the UK, the quicker the route to settlement, and that's called accelerated settlement. We are nearly at the end of the show, so we have to finish for today. Thank you so much, Sanjida. আপনার কাছে জানতে চাইবো দর্শকদেরকে লাস্ট জাস্ট 1 মিনিট কোন অ্যাডভাইস যদি থাকে আপনার দর্শকদের জন্য। যদি ইউকেতে আসতে চান তাহলে আমি বলবো যে a good preparation and a solid determination is needed. Obviously, this will be a migration, and এটা easy হবে না. It is a huge change. So যে চেঞ্জটা আসবে এটার জন্য আপনাদেরকে রেডি থাকতে হবে। এবং এটা কোনো ইজি রুট না টু মাইগ্রেট করে আরেকটা কান্ট্রিতে গিয়ে নিজেকে সেটেল করে ওখানে নিজেকে এস্টাবলিশ করা, এটা ইজি রুট হবে না, ডিফিকাল্টিস থাকবেই। বাট এই ডিফিকাল্টিসের পরেও এবং দেয়ার আর লটস অফ কনফিউশনস, এই ডিফিকাল্টিস এবং কনফিউশনসের পরেও there will be end of the light, there will be light in the end of the tunnel. সাকসেস হবেই। আমরা হয়তো শুরুতেই আমরা হয়তো at the beginning আমরা মানে চিন্তা করি যে whether আমাদেরকে এই রুটে যদি আমরা যাই তাহলে কি এটা আমাদেরকে সেটেলমেন্ট রুটে কি লিড করে নিয়ে যাবে কিনা। বাট আপনারা যদি স্টার্টই না করেন আপনারা কিন্তু এটা এন্ডটা আপনারা দেখতে পারবেন না। বাট আমি যেটা বলবো আপনারা যখন একটা রুট যখন স্টার্ট করবেন ডেফিনেটলি এটা ডিফিকাল্ট হবে, বাট এটা সাকসেস আসবে এট দি এন্ড। আর সেজন্য আমাদের লয়াররাও আছেন আপনাদেরকে হেল্প করার জন্য। ডেফিনেটলি একদম রিনাউন্ড এবং প্রমিনেন্ট লয়ারদের সাথে যোগাযোগ করতে হবে। অনেকেই থাকেন ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক ফলস হোপ দেন, সো ওইটার ব্যাপারেও আমি দর্শকদেরকে বলবো ডোন্ট গেট ইনটু ইট। কোনো ফলস হোপের আপনারা নির্ভর করে কোনো ডিসিশন নেবেন না। সো আজকে আমাদের আসলে শেষ করতে হচ্ছে, আমাদের প্রোগ্রামের একদমই শেষে চলে এসেছি। অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলেছি, আমরা স্কিলড মাইগ্রেশন নিয়ে কথা বলেছি, ইনভেস্টমেন্ট করে মাইগ্রেট করা যেতে পারে কিনা সেটা নিয়েও কথা বলেছি। বাট
আরো অনেক অনেক ইস্যুস রয়ে গিয়েছে যেগুলো নিয়ে আজকে কথা বলা হয়নি। আগামী কোনো এপিসোডে আমরা আবারও আসবো, আমাদের আলোচকরা আসবেন এবং আপনাদের সাথে শেয়ার করবেন সেই স্কোপগুলো নিয়ে। So thank you so much, Simran, for joining us today. Thank you, Sanjida, for giving us your precious time and joining us. তো যারা লাইভে এতক্ষণ ছিলেন, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কুইজে অংশ নিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনাদের এতটুকু জ্ঞান বৃদ্ধি হয়ে থাকে বা আপনাদের উপকারে যদি আমরা এসে থাকি, সেখানেই কিন্তু আমাদের সার্থকতা। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।